পরমাণু কর্মসূচি থেকে এক চুলও পিছু না হটার সিদ্ধান্তে আজ এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে ইরান। দেশ জুড়ে যেন শোক আর আতঙ্কের দীর্ঘ ছায়া, যুদ্ধ আর হামলার ভেতর দিয়ে চলছে মৃত্যুর মিছিল। সর্বশেষ এই সংঘাতের ঢেউয়ে প্রাণ হারানোর খবর এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্পর্কেও। তবুও তেহরান তাদের অবস্থান থেকে একটুকু সরে আসেনি। দখলদার রাষ্ট্র হিসেবে অভিযুক্ত ইসরায়েল এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইউনাইটেড স্টেটসের একের পর এক হুঁশিয়ারি, সামরিক চাপ ও কূটনৈতিক চেষ্টার পরও ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ হবে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে? দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা বিরাজ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। পশ্চিমা শক্তিগুলোর অভিযোগ, এই কর্মসূচির আড়ালে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্য কেবল বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণা। কিন্তু সেই দাবি মানতে নারাজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তারা বারবার অভিযোগ করছে ইরানের এই কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। এই উত্তেজনার জেরেই গত বছরের 13 জুন হঠাৎ করেই ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং অবকাঠামো। সেই হামলার পর পরিস্থিতি দ্রুতই যুদ্ধের দিকে গড়ায়। টানা প্রায় 12 দিন ধরে যুদ্ধ, দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। ইসরায়েল তখন দাবি করেছিল ইরান পারমাণবিক বোমা তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। তাদের মতে যদি এই কর্মসূচি এখনই বন্ধ না করা হয় তবে অদূর ভবিষ্যতেই ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে উঠতে পারে। কিন্তু ইরান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে। তেহরানের বক্তব্য ছিল আন্তর্জাতিক আইন মেনেই তারা পরমাণু শক্তি ব্যবহার করছে এবং এতে সামরিক উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই। তবুও সন্দেহ কাটেনি পশ্চিমা বিশ্বে। কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে নতুন করে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে আবার আলোচনার টেবিলে আনার চেষ্টা চালানো হয়। কয়েক দফা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। অবশেষে গত 27 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ একটি বৈঠক, যেটিকে অনেকেই শেষ সুযোগ হিসেবে দেখছিলেন। ওই বৈঠকে ইরানকে স্পষ্টভাবে জানানো হয় তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং পাশাপাশি ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করতে হবে। কিন্তু সেই আলোচনাতেও কোনো সমঝোতা হয়নি। ইরান তাদের আগের অবস্থানই অনড় থাকে। তেহরান জানিয়ে দেয় তাদের সার্বভৌম অধিকারের অংশ হিসেবে পরমাণু প্রযুক্তি উন্নয়ন অব্যাহত থাকবে। এই আলোচনায় অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মাত্র একদিন পর অর্থাৎ 28 ফেব্রুয়ারি ইরানের উপর নতুন করে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো এবং পরমাণু সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অচল করে দেওয়া। এই অভিযানের মধ্যেই ঘটে সবচেয়ে বড় ঘটনা। 4 দশকের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। যদিও এই ঘটনাটির পূর্ণাঙ্গ সত্যতা নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে, তবুও এই খবর ছড়িয়ে পড়ার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। চলমান হামলা ও সংঘর্ষের ফলে ইরান জুড়ে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের 5ম দিনেই নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে আবারও সামনে এসেছে মূল প্রশ্নটি, এত প্রাণহানি, এত ধ্বংস এবং সর্বোচ্চ নেতার মৃত্যুর মতো বড় ঘটনাও যদি ঘটে থাকে, তবুও কেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসছে না? যদি এই কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদন বা শান্তিপূর্ণ গবেষণার জন্য হয়, তাহলে এত বড় ঝুঁকি নিয়ে কেন তা অব্যাহত রাখা হচ্ছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের ইউরেনিয়াম মজুদের মধ্যে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী গত 1 বছর ইরান বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুত করছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের হাতে বর্তমানে 400 কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। শুধু তাই নয়, এই ইউরেনিয়াম প্রায় 60% পর্যন্ত বিশুদ্ধ করার সক্ষমতা অর্জন করছে। সাধারণত বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য এত উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয় না। এই কারণেই পশ্চিমা বিশ্বের সন্দেহ আরও বাড়ছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজন প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম।
সেই হিসেবে 60% বিশুদ্ধতার পর্যায়ে পৌঁছানো মানে অস্ত্র তৈরির দৌড়ে অনেকটাই এগিয়ে যাওয়া। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান যদি তাদের বর্তমান প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহার করে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তারা সেই 90% সমৃদ্ধতার স্তরে পৌঁছাতে সক্ষম হবে। সহজ ভাষায় বলতে গেলে ইরানের কাছে থাকা 400 কেজির বেশি ইউরেনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা নিশ্চিত করে বলেনি যে ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। বরং অনেক বিশেষজ্ঞই বলছেন প্রযুক্তিগতভাবে সক্ষমতা থাকা আর বাস্তবে অস্ত্র তৈরি করা এই দুইয়ের মধ্যে এখনও অনেক পার্থক্য রয়েছে। তবুও বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। কারণ যুদ্ধের মধ্যেই সম্প্রতি ইরানের একটি এলাকায় 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানের যুদ্ধ জাহাজে ব্যাপক হামলা, পাশে দাঁড়ালো ভারত। শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধ জাহাজে সাবমেরিন হামলা হয়েছে। এই ঘটনায় বিপদ সংকেত পাঠিয়েছে যুদ্ধ জাহাজটি। সংকেত পেয়ে দ্রুত পাশে দাঁড়িয়েছে ভারতের নৌবাহিনী। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে ইরানের ফ্রিগেট আইরিশ দেনা থেকে পাঠানো ডিস্ট্রেস কল পাওয়ার পরেই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোরে এই জাহাজটির পাঠানো বিপদ সংকেত পৌঁছে যায় মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার কলম্বোতে। সে সময় জাহাজটি গ্যালি শহরের প্রায় 20 নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল। এলাকাটি শ্রীলঙ্কার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের আওতাভুক্ত। এই প্রতিবেদনে বলা হয়েছে, সংকেত পাওয়ার পরপরই ভারতীয় নৌবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। মঙ্গলবার সকাল 10টায় একটি দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান উদ্ধার অভিযানে সহায়তার জন্য পাঠানো হয়। এছাড়া প্রয়োজনে দ্রুত মোতায়েনের জন্য লাইফ রাফট সহ আরেকটি বিমান প্রস্তুত রাখা হয়। এনডিটিভি জানিয়েছে, কাছাকাছি এলাকায় থাকা ভারতীয় প্রশিক্ষণ জাহাজ আইএনএস তরঙ্গিনীকে উদ্ধার কাজে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বিকেল 4টার মধ্যে এই জাহাজটি অনুসন্ধান এলাকায় পৌঁছে যায়। ততক্ষণে শ্রীলঙ্কার নেভি উদ্ধার কার্যক্রম শুরু করে। একযোগে রাশিয়ার 4টি যুদ্ধ জাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত 4টি রণতরীকে নিশানা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। বুধবার কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের একটি নিরাপত্তা পরিষেবার একটি সূত্র জানিয়েছে রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে হামলা চালানো হয়েছে। গত সোমবার পরিচালিত এই হামলায় রাশিয়ার 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কালিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী ফ্রিগেট অ্যাডমিরাল অ্যাশনও রয়েছে। ইউক্রেন জানিয়েছে এই হামলায় আরও 3টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো হলো মাইনসুপার ভ্যালেন্টাইন পিকুলন এবং অ্যান্টি সাবমেরিন জাহাজ ইয়েশক ও কাশিম। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসবিউ এই হামলা চালিয়েছে। এতে 3 রুশ নাবিক নিহত এবং অন্তত 14 জন আহত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। এই সূত্রের মতে অ্যাডমিরাল এশেন জাহাজটির মাঝামাঝি অংশে আঘাত লাগে। এতে এর টিকে 25 ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, ZR-90 রাডার এবং প্রতিরক্ষামূলক গ্রেনেড লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দূরপাল্লার লক্ষ্য শনাক্তকারী ফ্রিগেট M20M নজরদারি রাডারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউক্রেনের দাবি, এই ক্ষতির ফলে জাহাজটির কালিব্রো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং বর্তমানে এটি ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে না। এই হামলার সময় ইউক্রেনের ইউনিটগুলো নোভোরোসিস্ক উপসাগরের চারপাশে থাকা রাশিয়ার বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বন্দরে প্রবেশ করে। এই হামলার পর এই জাহাজটির ডেকে আগুন ধরে যায়। এই আগুন প্রায় 18 ঘন্টা ধরে জ্বলতে থাকে।